প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশকে পাশ কাটিয়ে কিছু কথা আবার বলে যাচ্ছে, উন্নয়ন দেখছি, এই দেখছি, সে দেখছি। কিন্তু এনসিপি গঠনের পর তাদেরও একটা প্রক্রিয়া আছে। দেখেন 1971 সালের যুদ্ধের পর যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে, দেশের জন্য জীবন দিয়েছে, হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছে, খালি পায়ে যুদ্ধ করেছে, জঙ্গলে রাত কাটিয়েছে, তাও তো দেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার পরপরই মেজর জলিল যখন এই দেশটির বিরুদ্ধে কথা বলছিল তাকেই গ্রেপ্তার করা হয়েছে। এটা এই জন্য বলছি যে আমার চেয়ে বিজ্ঞ ব্যক্তি অনেক কিছুই জানেন। আমার ভালো লাগছে হাসান হাফিজের কথাগুলো। আসল মূল উদ্দেশ্য হলো, দেখুন একটু আগে একজন আমাকে একটা মেসেজ পাঠালো যে ফয়সাল ভাইকে প্রশ্নটা উল্টা করবেন, হাসান হাফিজকে বা সাইফুল হককে না, যে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতির আলোকে এনসিপি যখন রোড টু গোপালগঞ্জ বা রোড টু গোপালগঞ্জ ডিক্লেয়ার করলো, সেখানে সামাজিক যোগাযোগের মাধ্যমে কতগুলো উদাহরণ আছে যে লেখা হচ্ছে সেখানে আপনারা মুজিববাদকে কবর দিতে যান না, কারণ এর আগে অনেক ঘটনা সেখানে ঘটেছে। তো সেখানে হাসান ভাইয়ের কথা ধরে বলতে হয়, এত প্রোটেকশন, এত প্রোটোকল, বাচ্চা ছেলের কাছে অস্ত্রের গুলি, অস্ত্রের লাইসেন্স, টাকা, পিএস, এত ধন দৌলত, এত কথার পরেও আমাদের তরুণের অহংকার, এরা আন্দোলনের অহংকার, তারা যে চলে গেল, তাদেরকে পাঠাই দিল, সরকার একটু নজর দিল না। তাহলে ব্যর্থতা সরকারের, ব্যর্থতা তাদেরও, এনসিপিরও। সে কারণে তারা বুঝে শুনে যাওয়া উচিত ছিল। এখন এমন পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, একটা কেওস কনফিউজ তৈরি করে যারা চাচ্ছে বাংলাদেশে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনকে যাতে ব্যাহত করা যায়, যেমনি করে তারেক রহমানকে নিয়ে কোনো কথা কোনোদিনও হয় নাই। শহীদ জিয়ার ছবি মারাইয়েছে কিনা 11 মাসে কেউ আমার চোখে পড়ে নাই। এগুলো একটা, আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, কারণ বহুবার পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। কিন্তু আজকে এনসিপি, আমরা তো ধন্যবাদ জানাই, এবং এনসিপির আহ্বায়ককে দোয়া তো করে দিয়েছে আমাদের ডক্টর ইউনূস যে বাংলাদেশের ভবিষ্যৎ নেতা হবেন, তুমি নেতা হবা। তো তার আরও চিন্তা ভাবনা করে ওখানে যাওয়া উচিত ছিল। এবং এই যাওয়াটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে এটা একটা প্ল্যান, ষড়যন্ত্র। যে ষড়যন্ত্র হাফিজ ভাই বলেছে যে নির্বাচন না হওয়া, নির্বাচনের দিকে এগিয়ে না যাওয়া, সেখানে আমি মনে করি এনসিপি যে দায়িত্বটা নিয়েছে ওখানে গিয়ে, আবার আজকে কি বলেছে দেখেছেন, অনেক কঠিন কথা বলেছে। প্রয়োজনে গ্রামে যাব, গঞ্জে যাব, পাড়ায় যাব, মহল্লা যাব, উপজেলা যাব। দেখেন একটা কথা আছে, ওখানে 4টা উপজেলায় হাসান ভাই তাদের কমিটিও আছে, তাদের অফিসও আছে, জেলা কমিটিও আছে, কিন্তু সেখানে ভাড়া করা লোক আর দেখার লোক দিয়া কিন্তু প্রতিরোধ করা যায় না, কর্মী লাগে। সে কর্মী জোগাড় না করে সেখানে যাওয়াটাও কি তাদের সঠিক হলো? এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। এই ঘুরপাক এই জন্য খাচ্ছে, তাই সকলে মনে করে কোনো কিছু একটা ষড়যন্ত্র আছে। পুলিশ 1 লক্ষ পুলিশ নিয়োগ করার পরও যে পুলিশের এখনো আমরা ভারসাম্যটা ফিরে আনতে পারিনি। এখনো থানায় থানায় ওসি, ইওনো, সাব ইন্সপেক্টর, অনেক কিছুই তাদের নিয়ন্ত্রণে। সে নিয়ন্ত্রণটা বেশি হলো গোপালগঞ্জ। সেহেতু গোপালগঞ্জ মহরম শেখ মুজিবুর রহমানের সমাধি আছে, কবর আছে। তারা একটা শেখ হাসিনার প্রতি দুর্বল থাকতে পারে। আমার এলাকা, আমার নিজের গ্রামে, নিজের পাড়ায়, নিজের গ্রামে একটু বেশি থাকতে পারে। সেখানে আমার মনে বুঝে শুনে এইসব করা উচিত ছিল, যাওয়া উচিত ছিল। আমাদের বক্তব্য হলো, বা আমার বক্তব্য, যে এটার মধ্যে নির্বাচনের ব্যাহত করা একটা ষড়যন্ত্র আছে বলে আমি মনে করি। যখন ছাত্রলীগ করতাম, যখন ছাত্রদল করতাম, যখন বিএনপি করতাম, তখন তো আমরা স্লোগানে শিখছি ওনাদের থেকে। একটা বিষয় কেন বারবার আসতেছে যে নির্বাচন হবে কি হবে না, যে নির্বাচনের জন্য কবরস্থানে ঘুমাইছি, যে নির্বাচনের জন্য হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ভয়কে উপেক্ষা করার জন্য হাঁটু পানিতে দাঁড়িয়ে আছি, যে নির্বাচনের জন্য এক জেলা থেকে অন্য জেলায় রিক্সা চালিয়ে জীবন ধারণ করেছি, যে নির্বাচনের জন্য 84টা মামলার আসামি হয়েছি,
যে নির্বাচনের জন্য পুলিশি নির্যাতন সহ্য করেছি, যে নির্বাচনের জন্য হাসিনা রক্ত চক্ষু উপেক্ষা করে রাস্তায় মিছিল করার চেষ্টা করেছি, সেই নির্বাচনটা কেন হবে না? যে নির্বাচনের জন্য বারবার কারাভোগ করেছেন, ঠিক আছে, কিন্তু এই নির্বাচনটা কেন হবে না? নির্বাচনটা কেন দিচ্ছেন না? হাফিজ ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত যে কালেখনটা আমি তো পড়ি, ভালো, খুব ভালো, কিন্তু এই নির্বাচনটা দেওয়ার জন্য 11 মাস কি দরকার ছিল? এই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য ছিল কয়েকটা সংস্কার মাত্র। হাজারো সংস্কার নিয়ে ডেইলি আপনারা যায় বসে আছেন ঐক্যমত কমিশনে, আমি দ্বিমত পোষণ করি না, ভালো, কিন্তু এটাও চলুক, নির্বাচনটাও চলুক। তাহলে নির্বাচনের সংশয়টা হচ্ছে ক্রিয়েট করছে তো এরা, যারা ক্ষমতায় আছে। আমি তো সংশয় মনে করি না। শাহাবুদ্দিন যদি 3 মাসের মধ্যে নির্বাচন করতে পারে রশি টানিয়ে, একজন সিপাহী একটা আর্মস দিয়ে, তাহলে সবচেয়ে জনপ্রিয় সমর্থিত সরকার হলো ডক্টর ইউনূস। কোনো মতবিরোধ নাই, মতবিরোধ শুধু হাসিনার আর তার বোনের, তার মেয়ে, তার ছেলের, আর কারো মতবিরোধ নাই। তাহলে এই নির্বাচনটা করতে ডক্টর ইউনূসের 11 মাস সময়টা কেন নিচ্ছেন? কার যুক্তিতে নিচ্ছেন? কারা কি আবার জাতীয় পতাকা বাইক গাড়িতে চলার পার্মানেন্ট করার জন্য? জনগণ এই প্রশ্নগুলো করছেন। তাই সম্মানের সহিত বিদায় হওয়া আরও আগে তাদের উচিত ছিল। সাইফুল ভাই বলছে অনাকাঙ্ক্ষিত আরও অনেক ঘটনা সৃষ্টি হতে পারে নির্বাচনকে সামনে রেখে। এটা আমরা তো আশা করি না। সালাউদ্দিন আমাদের আজকে স্ট্যান্ডিং কমিটি মেম্বার একটা সুন্দর কথা বলেছে কয়েকদিন আগে, যে পদত্যাগ করলে তো চেয়ার খালি থাকবে না। এটা আর একটা নাটক ছিল। আর এই যে জিয়াউর রহমানের ছবি মারানো, তারেক জিয়াকে গালি দেওয়া, এটা একটা পাতানো ষড়যন্ত্র। ওই যে ষড়যন্ত্রটা আবারও ক্ষমতায় পাকাপোক্ত করে আবার মঈনের মতো আবার একটা চালাকি শুরু করছে কিনা, আবার আওয়ামী লীগের মতো আর একটা চালাকি শুরু করছি না, ইসলামী বইতে আগুন দেরা, পল্টনে মানুষ মেরা, লাশের উপরে লাফানো, এগুলা সৃষ্টি করে নির্বাচনের পরিবেশকে ভুলুণ্ঠিত করে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলতে পারে। এটাই জনগণ বলা শুরু করেছে। তাই নির্বাচনের সংসদ তারাই চেষ্টা করছে। 11 মাসে যারা একটা সংসদ ছাত্র কলেজের ছাত্র সংসদে নির্বাচন দিতে একটা এক্সপেরিমেন্টাল, আই এম এগ্রি উইথ ইউ হাসান ভাই, আপনি একজন অভিজ্ঞ মানুষ। আমি তো ফজল ভাইয়ের সাথে একবার ওনার সাংবাদিকতাকে শুরু করি, আমি যখন মানে 28 বছর জোয়ান এমপি হই তখন ওনাকে চিনি। আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি আপনারা সোজা হিসাবে। এই কারণে আমি অনেক কিছু আপনাদের থেকে শিখছি, আমি কিছুই জানতাম না। আমি রাজনীতি করার সৌভাগ্য হয়েছে 62 সালে ক্লাস 8 থাকতে শিক্ষা কমিশন ফেরদৌস করেছি হাত ধইরা, আল মুজাহিদির হাত ধইরা সেই শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েছি, ক্লাস 8 জেলে গেছি। কিন্তু আজকে আমার একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিনীত এই দুইজন অভিজ্ঞ লোকের কাছে আপনার মাধ্যমে এসএটিভির হাজার হাজার দর্শক শ্রোতা আমাদের এই অনুষ্ঠানটা দেখছে, করো জোড়ে আমি ডক্টর ইউনূসকে অনুরোধ করব, কারো কথা না শুনে আর কালাম বিলম্ব না করে, আর এইসব কারপিও আর এই বিজেপি সেনাবাহিনী, যে সেনাবাহিনী আমাদের গর্ব থাকবে হলো ব্যারাকে, বর্ডারে পরশক্তির বিরুদ্ধে লড়াই করবে, তাদেরকে মাঠে নামাই দিচ্ছি। কালকে দেখছেন একজন পানিতে পড়ে গেছে দৌড়াইতে দৌড়াইতে। আমার খুব লজ্জা লাগে। এরা হলো আমাদের গর্ব, এরা আমার অহংকার। তাদেরকে দিয়ে আমার এখন মেস্টেজি পাওয়ার দিয়ে আমার দেশ চালাইতে হবে, কি দরকার? এই জন্য চালাতে হচ্ছে। 1 লক্ষ পুলিশ অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর সেই পুলিশকে এখনো পুনর্জীবিত আমরা করতে পারিনি। এখনো এখন দেখেন, আজকে একটা ঘটনা জানেন, আপনার আর্মস আপনি নেন ট্যাক্স দেওয়ার কারণে, আপনাকে সরকার আর্মসের লাইসেন্স দিয়ে আপনি ট্যাক্স পরিপূর্ণ দিচ্ছেন কিনা, ঠিক আছে? সে আর্মসের এগুলো কি আপনার কাজ? 30,000 টাকা করছে 60,000 টাকা প্রতি বছর লাইসেন্স ফি, কে মানবে? এগুলো আপনার কাজ? আপনার কাজ চলমান, তেল আনেন, গ্যাস আনেন, মানুষের চাল আনেন, খাওয়ান দাওয়ান,
আইন শৃঙ্খলা ঠিক রাখেন, দরজা ঘুমাইতে পারি সেই ব্যবস্থা করেন, রাস্তা কেউ বন্ধ করতে পারবে না সেই ব্যবস্থা করেন, নির্বাচন দেন, জনগণের হাতে ক্ষমতা দিয়ে দেন, জনগণের ঠিক করবে হাসান হাফিজ প্রাইম মিনিস্টার হবে না সাইফুল হক প্রাইম মিনিস্টার হবে না ফয়সল হবে। জনগণের ভোটারটা চেয়ে দেন, যে ভোটের জন্য রক্ত দিয়েছেন, যে ভোটের জন্য কথা দিয়েছেন, সেই ভোটের সংশয়টা আমি মানতে রাজি না। এই দায় দায়িত্ব ওনাদেরকে বহন করতে হবে।